আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি সরকার গঠন করতে পারলে বিজিবির নাম পরিবর্তন করে পূর্বের বিডিআর হিসেবে নামকরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে আলাদা দিবস ঘোষণারও অঙ্গীকার করেন তিনি। বলেন, সেনাবাহিনীকে কখনো রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে না। শনিবার রাজধানীর একটি হোটেলে সাবেক সেনা কর্মকর্তা ও পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, তাদের পরিবার ও পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবারের সদস্যদের সাথে স্বাধীন ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা শীর্ষক এক মতবিনিময় সভায় সস্ত্রীক অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভায় কথা বলেন সাবেক সেনা সদস্যরা। শহীদ পরিবারের সদস্য ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহচর্যে থাকা একাধিক সাবেক সেনা কর্মকর্তা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বিজিবির নাম পরিবর্তন করে পূর্বের নাম বিডিআরে পুনঃনামকরণ করা হবে। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পুনর্বহাল করতে চাই আমরা। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে আলাদা দিবস হিসেবে ঘোষণা করার কথাও জানান তিনি। ভবিষ্যতে যাতে কখনোই এই ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়া সেনাবাহিনীকে আর কখনো রাজনৈতিক কাজে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। আমি এতটুকু বলতে পারি, জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। এ সময় সেনাবাহিনীর রাজনীতি সম্পর্কে সচেতন থাকা উচিত, তবে রাজনীতিতে বিলীন হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তারেক রহমান। সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। একটি গোষ্ঠী মানুষকে ভোট নিয়ে ভয় দেখাচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা ভয় দেখাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশে ধর্মের ভিত্তিতে নয়, যোগ্যতার মাধ্যমে প্রত্যেক নাগরিককে মূল্যায়ন করা হবে। শনিবার ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরের পৃথক জনসভায় তিনি এসব কথা বলেন। আকাশ আলমগীরের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। টাঙ্গন নদী তীরবর্তী দেশের সবচেয়ে উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলার জিলা স্কুল মাঠের ধানের শীষের জনতরঙ্গ ছড়িয়ে পড়ে চারপাশে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে উচ্ছ্বাসে আছড়ে পড়ে জনসমুদ্রের ঢেউ। এক সময়ের রুটির ছুরি খ্যাত এ অঞ্চলে শস্য সংরক্ষণে হিমাগার নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন, বিমানবন্দর চালুসহ উপযোগী করে হিমাগার তৈরি করতে চায়। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই, যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। ঠাকুরগাঁয়ের জনসভা শেষে হেলিকপ্টারে নীলফামারী পৌঁছে শহরের পৌর বড় মার্কেটের জনসভার উত্তাল তরঙ্গে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ঐতিহাসিক নীল চাষের ভূমি নীলফামারীর মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, একটি মহল ভোটারদের ভয় দেখাচ্ছে, যা থেকে সতর্ক থাকতে হবে। দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ
ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্যই তারা ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। পরিষ্কারভাবে বলে দিতে চাই, ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। নীলফামারীর জনসভা শেষে হেলিকপ্টারে বিএনপি চেয়ারম্যান যখন লিচুর শহর দিনাজপুরের জনসভায়, তখন সেখানে মানুষের গণজোয়ার। বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের নানি বাড়িতে এসে আমি খুব ভালো আছি। ভারত বাংলাদেশ সীমান্ত হিলি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে বিরামপুর কলেজ মাঠে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে সবার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বেশ কিছু প্রতিশ্রুতির কথাও জানান তিনি। বিরাট চাহিদা আছে, বিশেষ করে এই পুরা গ্রেটার দিনাজপুর, রংপুর সহ, সেটি হচ্ছে তিস্তা ব্যারেজ। দিনাজপুর অঞ্চলেরও বহু অঞ্চল আছে, দিনাজপুর জেলারও, যারা তিস্তা ব্যারেজের উপকারিতা পেয়ে থাকেন বা অতীতে পেয়েছেন। আমরা এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা আবার চালু করতে চাই, যার ফলে এই তিস্তা ব্যারেজ যদি ইনশাল্লাহ চালু হয় তাহলে এই উত্তরাঞ্চলের মানুষের পানির কষ্ট লাঘব হবে। ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট চান বিএনপি চেয়ারম্যান। এদেরকে আপনাদের কাছে ছেড়ে দিতে পারে? প্রয়াত বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার শৈশব ও কৈশোরের অনেকটা সময় কেটেছে এই দিনাজপুরের বিরামপুরে। তার সন্তান তারেক রহমান এসে বললেন, খালেদা জিয়া যেভাবে দেশ গড়েছে, আগামীতে ধানের শীষ বিজয়ী হলে তিনিও দেশকে গড়ে তুলতে চান, আর তাতে দেশের সাথে ভাগ্য উন্নয়ন হবে এই দিনাজপুরবাসীরও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, দিনাজপুর। শাসক নয়, আগামীতে রাষ্ট্রের চৌকিদার হিসেবে দেশের পাহারা দিতে চায় জামাত। শনিবার সিলেটে সবশেষ নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করে জামাতে ইসলামীর আমির বলেন, জনগণের ভোটে জামাত ক্ষমতায় গেলে 5 বছরে দেশের চেহারা পাল্টে যাবে। এর আগে মৌলভীবাজার ও হবিগঞ্জে আরও 2টি নির্বাচনী সমাবেশে বক্তৃতা করেন জামাতের আমির। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির হোসেন মার্শাল। বাংলার লন্ডন খ্যাত হজরত শাহজালাল শাহপরানের পুণ্যভূমি সিলেট বিভাগে সবশেষ সমাবেশে যোগ দিতে শনিবার সকালে হবিগঞ্জ নিউফিল্ড মাঠে আসেন জামায়াত ইসলামীর আমির। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দেন 8টি উপজেলার 4টি সংসদীয় এলাকার হাজারো কর্মী ও ভোটার। হবিগঞ্জের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আমরা গ্রামকেও শিল্প বানাবো ইনশাআল্লাহ। বলবেন যে আপনারা কি কলকারখানা চালু করে দিবেন? হ্যাঁ দিব, কিন্তু সেই কলকারখানা হবে কৃষি ভিত্তিক কলকারখানা ইনশাআল্লাহ। আপনারা কি চান এই হবিগঞ্জ আর সন্ত্রাস কবলিত থাকুক? যদি না চান তাইলে 12 তারিখ আপনারা সিদ্ধান্ত জানাবেন ইনশাআল্লাহ। যারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে তারা ন্যায় ইনসাফের পক্ষে ভোট দেবে। এ সময় জামায়াত আমির দাবি করেন, তার দলের নির্বাচিত প্রতিনিধিরা শাসক নয়, জনগণের সেবক হতে চায়। অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনব না। এই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ। ওই বাংলাদেশও দেখতে চাই না নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আদালতে হাজির করে হেনস্থা করা হয়। সিলেট বিভাগে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে শেষ সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই সমাবেশের মধ্য দিয়ে তিনি আগামীতে ইনসাফ, ন্যায়পরায়ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে ভোটারদেরকে 11 দলীয় দলের প্রতীক ও হা ভোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন। এরপর দুপুরে মৌলভীবাজারে কুলাউড়ায় জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা চাঁদাবাজি, দখল ও দুর্নীতিতে নাক ডুবিয়েছে তাদের মুখে দুর্নীতি বন্ধের কথা মানায় না। আমাদের এখানে বিপুল সংখ্যক চা শ্রমিক ভাই বোনেরা আছেন, তাদের জন্য সুস্বাস্থ্য আর একটা তাদের জন্য সুশিক্ষা। আমরা চাই না শুধু রাজার ছেলে রাজা হবে, রানীর মেয়ে রানী হবে। আমরা চাই আমার একজন শ্রমিক ভাই কিংবা বোনের মেধাবী সন্তান যদি থাকে, রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নেবে। সবশেষ বিভাগীয় নির্বাচনী সমাবেশে যোগ দিতে শনিবার বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আগামীতে দেশের শাসক নন, পাহারাদারের ভূমিকা পালন করতে চায় জামায়াত ইসলামী। আমরা কথা রেখেছি
দল হিসাবে কারো উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেইনি। আমাদের কাছে জোর করে চাঁদা আদায় করা হয়েছে, ঘুষ নেওয়া হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে আমাদেরকে সংক্ষিপ্ত করে। এখন আমরাই যেন সেই সমস্ত উপকরণে জড়ায় না পড়ি। কিন্তু না, সবাই আমাদের কথা রাখেন নাই। কে রেখেছে কে রাখে না এটা তাদের ব্যাপার। সেন্সিবল নাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্ব ছিল, তাই আমরা অনুরোধ জানিয়েছি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, সিলেট। রাখতে পারেননি। সারা দেশে যেভাবে নির্বাচনী প্রচারণা চলছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যেভাবে নির্বাচনের প্রচারণা চলছে তা শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক। কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না, কোনো অভদ্র আচরণও দেখা যাচ্ছে না। এটি দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। সভায় আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি, নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। নির্বাচন একেবারেই দোরগোড়ায়, তাই শেষ মুহূর্তে প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা বলছেন প্রার্থীকে বেছে নিতে তারা ভুল করবেন না। সুখে দুঃখে যাকে পাশে পেয়েছেন তার পক্ষে রায় দিবেন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। কি দিন কি রাত, প্রার্থীরা ছুটে চলছেন ভোটারদের কাছে, চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের ফুলঝুরি। উৎসবের আমেজ বিরাজ করছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে। কক্সবাজারে বিরামহীন গণসংযোগ করছেন এক আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্রকে শক্তিশালী করতে ধানের শেষে ভোট চান তিনি। গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার দল, সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করার দল বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রতিষ্ঠা করার দল বিএনপি। সন্ত্রাসীদের একত্রিত করে নির্বাচনের সময় কেন্দ্রভিত্তিক সহিংসতা ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন খুলনা 5 আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। ফুলতলা উপজেলা স্বাধীনতা চত্বরে নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। ফ্যাসিস্ট যুগের দাগী আসামিদেরকে জেল থেকে বেরিয়ে এনে ধানের শীষের প্রার্থীরা সন্ত্রাস করার জন্য আবার গোপন বৈঠক করতেছে। যশোর শহরে দরাটানা ভৈরব চত্বরে 11 দলীয় জোটের নির্বাচনী পথসভায় যোগ দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপি এখন আর নেই বলে মন্তব্য করেন তিনি। যারা জিয়ার আদর্শে বিশ্বাস করে, বেগম খালেদা জিয়াকে ধারণ করে, তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না। তারা ধানের শীষের বিপরীতে গিয়ে দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার অপেক্ষা করছে। সাতক্ষীরা 4 আসনের জামায়াতের প্রার্থী গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। কুরবানির কথা, আপনাদের আত্মত্যাগের কথা, আপনাদের শাহাদাতের কথা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। ঢাকা 2 আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান আটঘাট বেঁধে নেমে পড়েছেন প্রচারণায়। থেমেনি জামায়াতের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। নেতা কর্মীদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট। আর 3 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়ের বিপক্ষে লড়ছেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম। চট্টগ্রাম 5 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন মুনিরের সমর্থনে আয়োজিত সমাবেশে যোগ দেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ সমাবেশে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া 4 আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদি আহমেদ রুমি ভোর থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ পথসভা করছেন। এছাড়া জয়পুরহাট, মোংলা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, লালমনিরহাট, নওগাঁ সহ সারা দেশের প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছেন। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও এবারে নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রার্থীদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাম সর্বস্ব বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশাকে 10,000-এর বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন। শনিবার রাতে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিবের বরাত দিয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। পাশা নামে একটা এনজিও তাদেরকে তারা 10,000 একটা এনজিও তারা 10,000 নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করবে এটা বলেছিল। ইলেকশন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারেনি, এই জন্য তাদেরকে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে। এবং তবে এখন পর্যন্ত তাদের ব্যাপারে তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। রাজধানীর ভাসানটেক এলাকায় মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন ডক্টর জুবাইদা রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার ভাসানটেক এলাকার বিআরবি মাঠে স্থাপিত মেডিকেল ক্যাম্পে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এছাড়া ভাসানটেক বস্তিতে আগুনে পুড়ে যাওয়া 6 পরিবারের শিশুসহ 19 জনকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী তুলে দেন বিএনপি চেয়ারম্যানের স্ত্রী। এরপর জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে মহাখালী টিএনটি মহিলা কলেজে শিশু কিশোরদের মাঝে বই বিতরণ করেন ডক্টর জুবাইদা রহমান। একই দিন দুপুরে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে এই গণসংযোগ শুরু করেন তিনি। গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোটও চান তিনি। এর আগে সকালে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যানের পক্ষে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রচার করেন ঢাকাস্থ বগুড়াবাসী। আবারও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনী বিতর্কের জন্য আহ্বান জানিয়েছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী আসন ঢাকা 15-র অন্তর্গত কাজীপাড়া এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি। বলেন, এখনও সংলাপের জন্য অপেক্ষায় আছেন তিনি। জানান, ইনকিলাব মঞ্চের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত। তরুণ প্রজন্ম জামাতকে নির্বাচিত করার অপেক্ষায় আছে বলেও জানান তিনি। একই দিনে জামাত আমিরের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিরপুর 10 নম্বর গোল চত্বরে জামাতের কর্মপরিষদ সদস্য ইরানি আক্তারের সভাপতিত্বে সমাবেশ ও মিছিল করেছে জামাতে ইসলামের নারী বিভাগ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় কাজীপাড়া মেট্রো স্টেশনের সামনে গিয়ে তা শেষ হয়। বিএনপি ও জামাতে ইসলামের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির ফুলছুরি থাকলেও সেগুলো কতদিনে বাস্তবায়ন হবে এবং তাতে কিভাবে ইতিবাচক পরিবর্তন আসবে তা স্পষ্ট করা হয়নি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইশতেহার বাস্তবায়নে কাজ না করলে রাজনৈতিক দলগুলো থেকে জনগণ মুখ ফিরিয়ে নিতে পারে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দলের সহকর্মীবৃন্দ, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতিতে 9টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে 26টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে 41 দফা প্রতিশ্রুতির কথা তুলে ধরে জামায়াতে ইসলামের ইশতেহার ঘোষণা করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ঘটা করে নির্বাচনী ইশতেহার ঘোষণার রেওয়াজ বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আছে। তবে সরকারে যেতে পারলে সেসব প্রতিশ্রুতির কে কতটা পূরণ করলো সেই খতিয়ান দলগুলো দেয় না। জবাবদিহিতার এই রীতি চালু করা উচিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সে ক্ষমতায় গেলে সে কিভাবে সরকারটা চালাবে, হ্যাঁ, সেই ধরনের উপকল্প থাকে এবং এগুলো ম্যাক্সিমামই হলো কমিটমেন্ট, মানে ফুল অফ কমিটমেন্টগুলো তখনই এগুলো গুরুত্ব বহন করে যখন এগুলো বাস্তবে রূপ লাভ করবে। এটা জাস্ট একটা অর্নামেন্টের মতো, যদিও পলিটিক্যাল পার্টিগুলো এটা করে ট্র্যাডিশনালি এবং তারা দাবি করে তারা এটা বাস্তবায়ন করেছে বা একটা অংশ তারা বাস্তবায়ন করেছে, কিন্তু আবার যারা এটা নিয়ে কাজ করে, মনিটরিং করে, তারা বলে বাস্তবায়ন হয় নাই। এরকম একটা গ্যাপ আছে। বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ সহ স্বাস্থ্য, শিক্ষা, খাল খনন, ডিজিটাল অর্থনীতি সহ নানা প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে জামায়াত শাসন ব্যবস্থার মৌলিক সংস্কারের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অনুদান ও সেবার পরিসর বাড়ানোর কথা বলেছে ইশতেহারে।
এত কিছুর মধ্যে আগামীতে ক্ষমতায় যারা আসবে দুর্নীতি প্রতিরোধে তারা কি ভূমিকা রাখবে সেটি মুখ্য হয়ে উঠে আসবে বলে মনে করেন তারা। দেশের অর্থনীতিকে আগায় নিতে হলে দুর্নীতিকে রোধ করতে না পারলে অর্থনীতি তো অগ্রসর হবে না। বিএনপি তার ইশতেহারে দুর্নীতির বিষয়টাকে অগ্রাধিকার দিয়েছে, জামাতও দিয়েছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে দুর্নীতিটাকে কিভাবে ঠেকাবে। এটা নিয়ে ব্যাপক ভিত্তিক প্রচারণা করা, যাতে করে তৃণমূল পর্যায় পর্যন্ত অর্থাৎ বাংলাদেশের সকল ভোটার জানতে পারে কোন দলের ইশতেহারে কি লেখা আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এবং ওই জিনিসটা দেখেই যাতে করে ভোটাররা সিদ্ধান্ত নেয় তারা কাকে ভোট দেবে। এরকম একটা কালচার প্র্যাকটিস থাকা উচিত। নির্বাচনী ইশতেহারকে রীতি বা প্রথা না বানিয়ে কথা ও কাজে তা প্রমাণ করার পরামর্শ এই রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন বিশেষজ্ঞের। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কাতারের দোহায় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতার সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল রাশিদ আল শাওয়ানি। বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল আদেল ফখরু। এছাড়াও কাতারের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কাতার সশস্ত্র বাহিনীর সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিষয়ক একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশের গৌরবময় ইতিহাস এবং সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে সৌদি আরবে ব্যবসার ক্ষেত্রে সফল হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় বাংলাদেশি মালিকানাধীন বুনস কারাক ক্যাফের জাঁকজমকপূর্ণ উদ্বোধন হয়েছে। ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের কর্ণধার জাকির হোসেন ও মোহাম্মদ তফসির। খাবারের গুণগত মান ঠিক রেখে পরিবেশন করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার জাকির হোসেন। বলেন, তার প্রতিষ্ঠানে কাজ করছেন বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি, আর প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।